আমি 2007 সালে আমি রাজনীতিকে তালাক দিয়ে বের হয়ে আসি। সিটি কর্পোরেশনের পতাকা, সিটি কর্পোরেশনের ব্যানার উঠিয়েছি কিন্তু আমি তানভীর হোসেন আশরাফি। এটা আপনার কাছে ভাই মনে হয় না যে ভৌগোলিক অবস্থা থেকে গ্লোবাল একটা হাবও তৈরি হতে পারে না? ব্যাপক আন্দোলন করেছি যে ভৌগোলিক ভাবে রংপুর শিক্ষা বোর্ড পাওয়ার যোগ্য। শ্যামল সুন্দরীর প্রতি মুহূর্ত গণধর্ষণ হচ্ছে। আজকে পার্লামেন্টে রংপুরকে নিয়ে টেবিল থাপে হিমালয়ের মতো ভুগছে যে কোনো পার্লামেন্টারিয়ান বড় বড় বাজেট নিয়ে আসেন না। রংপুরের মানুষকে এখন বুঝতে পারছে যে তাদের আসলে নেতৃত্বে একটা বড় পরিবর্তন আনা দরকার। রংপুর একেবারেই চোখ বন্ধ করে যদি বলি একটা সম্ভাবনাময় জায়গা। রংপুর হচ্ছে পৃথিবীর বুকে মাথা উঁচু করানোর মতো একটা জায়গা। শূন্যস্থান পূরণ করবেন কোথায়, যখন আপনার এখানে বড় বড় অফিস আদালত আছে। নির্বাচন করতে তাদের ভয় পায় না, ভোটে আসতে তাদের ভয় পায়। এই অঞ্চলের মানুষ মাইল কা মাইল, কিলোমিটার কা কিলোমিটার মানব প্রাচীর করে তুলছে যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য। ভারত আমাদের সঙ্গে প্রতিটা মুহূর্ত অন্যায় অত্যাচার করছে। তাহলে আমাদের এই সিটি কর্পোরেশন 205.7 বর্গ কিলোমিটার, এই সিটি কর্পোরেশনের কি মাস্টার প্ল্যানের প্রয়োজন নাই? যদি প্রমত্ত পদ্মা সেতু বাংলাদেশের জনগণের স্বশিতার্জিত অর্থ দিয়ে যদি নির্মিত হতে পারেন, তাদের অঞ্চলের এই তিস্তা বিবহুত তিস্তা মহাপরিকল্পনা কেন জনগণের টাকায় বাস্তবায়ন হবে না? সুবিধা বঞ্চিত উত্তর অঞ্চল এবং রংপুর বিভাগকে নিয়ে আমাদের নতুন আয়োজন নর্থকাস্ট ফিল্মগুলে আজকে আমি কথা বলবো পরপর কয়েকবারের করদাতা এবং রংপুরের বিশিষ্ট সমাজসেবক জনাব তানভীর হোসেন আশরাফি ভাইয়ের সাথে। তারপর কি অবস্থা এখন? আলহামদুলিল্লাহ, কেমন চলতেছে আপনার কার্যক্রম? খুব ভালো। আকাশে বাতাসে, তারপরে অটোর পিছনে, রিক্সার পিছনে, বিল বলে সব জায়গাতে শুধু তানভীর ভাই ছাড়া তো রংপুরে এটা না, আমরা কাজ করলে তো মানুষের হৃদয়ে জায়গা পাওয়া যায়। কিন্তু কিছু মানুষের কোশ্চেন আছে যে সব জায়গায় তানভীর ভাই, কিন্তু ব্যালট পেপারে যখন সিল মারতে দেয় তখন তানভীর ভাই নেই। তো এই ক্ষেত্রে কি মানে নির্বাচন করতে তানভীর ভাই ভয় পায় না, ভোটে আসতে তানভীর ভাই ভয় পায় যে এত প্রচারণার পরে তারা ব্যালট পেপারে গিয়ে আপনার নামটা তুলে দেন? ধন্যবাদ মুকুটকে, খুবই চমৎকার একটি প্রশ্ন। আমি হচ্ছে এই শহরের একটা বট গাছের চাপ। এই শহরে আমার পূর্বপুরুষের অস্থি মজ্জা মিশে আছে। এই শহরে আমার অনেক গুরুজনরা, আমার বয়স 40-এর কোটায় এখন আমি মনে করি ব্যালটে তানভীর আশরাফির নাম রাখাটা শ্রেয়। এর আগে ওই বয়সটা হয়ে ওঠেনি। এটা ঢাকা বা বন্দরনগরী চট্টগ্রাম না, যে প্রত্যেকের সঙ্গে আলাদা আলাদা করে যান্ত্রিক জীবনে সবাই ব্যস্ত। এটা রংপুর, প্রত্যেকে এখন কি ব্যালট পেপারে দেখতে পারবেন সন্তান থাকে? ইনশাআল্লাহ। সেটা কি সামনের ইলেকশনে না মেয়র ইলেকশনে না এমপি ইলেকশনে কোন সময় বলে দিবে ইনশাআল্লাহ। আগে বলা যাচ্ছে না, আগে বলা যাচ্ছে না। আমি যেহেতু রংপুরকে ওন করি, আমার বাবার জন্ম এখানে, আমার দাদার জন্ম এখানে। আমার দাদা, মরহুম দাদা, তিনি রংপুর নজরুল কবরস্থানে শুয়ে আছেন। আমার মরহুম বাবা, যিনি রংপুরের সুনামধন্য একজন ব্যবসায়ী, তিনি রংপুর নজরুল কবরস্থানে শুয়ে আছেন। আমার মা, তার বাবা মা এই রংপুর নজরুল কবরস্থানে শুয়ে আছেন। আমার অনেক আত্মীয় স্বজন মুন্সিপাড়া কবরস্থানে শুয়ে আছেন। তা এই রংপুর আমি ওন করি। এই রংপুরের আমার জন্ম। আমার মহান সৃষ্টিকর্তা যখন আমার মায়ের গর্ভে আমাকে দিয়েছেন, আমি যখন জীবনে প্রথম আলো বাতাস দেখেছি, এই রংপুরে আলো বাতাস দেখেছি। আমি রংপুর নিয়ে আমরা আজকে আলোচনা করবো কিভাবে সামনে রংপুর আপনি এগিয়ে নিতে চান, বা কেন রংপুর পিছিয়ে পড়া, বা কেন সুবিধা বঞ্চিত, কেন আমরা বৈষম্যের শিকার, সবকিছু। কিন্তু রিসেন্ট আপনার অনেক এক্সপিরিয়েন্স আছে, তার মধ্যে ভাই আমরা দেখতে পাচ্ছি যে তাহিরি হুজুরের সাথে আপনার খুব ভালো একটা সম্পর্ক। এটা আসলে কারণটা কি, ভাইরাল হওয়ার জন্য না অন্য কোনো কারণ আছে? কারণ আমরা দেখলাম পরপর কয়েকবার তাহিরি হুজুর রংপুরে আসলো, তার সাথে আপনার মানে বিভিন্ন জায়গায়। আচ্ছা, আমি বলি, বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আশা করি প্রশ্নের উত্তরটা পুরোটাই এই অনলাইন মিডিয়াটা যাবে, বাদ বলবে না। আমরা মুসলমান, আমাদের ভিতরে অনেকগুলো, যেমন হানাফি মাযহাব, অনেকগুলো। আমাদের বাংলাদেশে বিশেষ করে আহলে হাদিস, একগুলো হচ্ছে সুন্নি, একগুলো হচ্ছে তাবলীগ, একটা আছেন যে তারা কাউমি পন্থী।
আহলে হাদিসের প্রখ্যাত আলেম আব্দুল রাজ্জাক বিন ইউসুফ যখন আসেন, তিনি প্রধান বক্তা, আমি তানভীর আশরাফি প্রধান অতিথি হয়ে কিন্তু গিয়েছি। তারপরে কাউমিদের অনেক বড় বড় আলেম যান, তারা যখন এসেছেন, জুনাইদ আল হাবিব, এইরকম ভালো ভালো আলেম, কাশিমি হুজুরদের মতো হুজুর, সেখানে কিন্তু আমি অতিথি হয়ে গিয়েছি। এই সুন্নি পন্থীদের তাহেরি হুজুর এসেছেন, গিয়াসউদ্দিন আত তাহেরি এবং অন্যান্য যারা এসেছেন, আমি কিন্তু ওখানে গিয়েছি। আমি তো রংপুরি, যারা আয়োজন করে তাদের প্রত্যেকের সাথে আমি আছি, ভালোর সাথে আছি। যদি সেই জায়গায় কোনো বিশৃঙ্খলা হতো, সেই জায়গায় যদি কোনো রকম অন্যায় অরাজকতা হতো, তাহলে তানভীর আশরাফি সেখানে যেত। যার যার মত প্রকাশের দায়িত্ব তার জায়গা। আমি দেখলে ওরা আসেন, তার অবশ্যই। আমার প্রতি কনফিডেন্স আছে যে আপনি ডাকলে তো আসবোই। আপনার বিহাইন্ড দ্য স্ক্রিনে ক্যামেরা যারা চালাচ্ছে, তারাও যদি ডাকে, তারা তো দূরের কথা, তার বাড়ির কাজের লোকও যদি আমাকে ডাকে, ইনশাআল্লাহ এটা কি ভাই সামনে ব্যালট পেপারে আপনাকে দেখতে পারবো জন্য, না ব্যালট পেপারে নির্বাচিত হয়ে আসলেও আপনি জিনিসটাই থাকবে যে আসলে সেখানে আপনি যাচ্ছেন? আপনি আমাকে অনেক ছোটবেলা থেকে চেনেন, অনেক মানে অনেক আগে থেকে অনেক আগে থেকে চেনেন। ভালোভাবে তিনি তানভীর ভাই প্লাস আপনার হাসিটা, এটা তো একটা কি বলবো, অনেক আগে থেকে আপনি আমাকে চেনেন। আমি আমার শরীর থেকে 47 ব্যাগ রক্ত দিয়েছি, এটা কি দেখানোর জন্য? করোনা টাইমেও তো আমি অনেক কোভিড-19 এর সময় যখন মানুষ ঘরে জীবন বাঁচানোর জন্য, কিছু উন্মাদ, কিছু দেশপ্রেমিক, কিছু স্বেচ্ছাসেবক, তারা জীবনকে বাজি রেখে রাস্তায় ঘুরে ঘুরে, বাসায় ঘুরে ঘুরে কিন্তু সেবা দিয়েছে, তার মধ্যে আমি একজন। এটি তো দেখানোর জন্য না। আমি ডেডিকেটেড হাসপাতালে ভর্তি ছিলাম। রংপুরের অসংখ্য মানুষ যোগাযোগ করবার চেষ্টা করেছে, অসংখ্য মসজিদ, এমনকি মন্দিরে উলুধ্বনি দিয়ে আমার জন্য প্রার্থনা করা হয়েছে যেন আমি যেন সুস্থ হয়ে ফিরে আসি। আমার সহধর্মিনী, সেও কিন্তু আমার সঙ্গে ডেডিকেটেড হাসপাতালে ভর্তি। আপনারা জানেন যে আমার বাবা সেই সময় জীবিত ছিলেন। আমার বাবা প্যারালাইসিস এর রোগী। আমি যদি করোনায় আক্রান্ত হয়ে যাই, এই কারণে কিন্তু আমি বাসায় থাকি দীর্ঘ 4-5টা মাস। আমি কিন্তু, আমাদের একটা ছাত্রী নিবাস রয়েছে, ইসরাত আশরাফি ছাত্রী নিবাস, সেই ছাত্রী নিবাসে কিন্তু আমি থাকতাম। আমার সহযোদ্ধা দুলাল মিয়া, ওমর ফারুক, আমার সঙ্গে যারা কাজ করে, আমার বাংলার চোখের টিম, তাদেরকে নিয়ে কার বাসায় ওষুধ লাগবে, যিনি মৃত্যুবরণ করেছেন, তার লাশ ধোয়ানো, তাকে দাফন করানো, এই কাজগুলোর সঙ্গে কিন্তু আমরা যুক্ত ছিলাম। এ কিন্তু দেখানোর জন্য হতে পারে। দেখানোর জন্য যদি হয়, মহান আল্লাহ তো আমাকে সব দিয়েছেন, অর্থ দিয়েছেন, সম্মান দিয়েছেন, জজ দিয়েছেন, খ্যাতি দিয়েছেন, এমন বাংলাদেশ সরকার আমাকে স্বীকৃতি দিয়েছে সর্বোচ্চ করদাতা। আর কি দেখাবো আমি? আমার চাওয়া পাওয়ার তো কিছু নাই। আমি যতদিন বেঁচে আছি, রংপুরের মানুষ, দেশের মানুষ, বিশ্বের জন্য কাজ করতে চাই। সেটা ভোটে আসেন বা না আসেন, বা রংপুরের মানুষ আপনাকে ভোট দেখ বা না দেখ, সব সময় আপনি তাদের ভোট তো সেটা আলাদা একটা সাবজেক্ট, কিন্তু মানবিক দিক থেকে আমাদের কাজ আমাদের চলবে। আচ্ছা ভাই, তো ঠিক আছে ভাই, এখন আমাদের কথা হচ্ছে ভাই, রংপুর আসলে কেন পিছিয়ে পড়া, বা রংপুরের সাথে কেন বৈষম্য? বা আপনি তো দীর্ঘদিন ধরে ভাই রংপুরের সাথে অনেক কাজ করতেছেন, এই উদ্যোগে আপনি যেরকম কবরস্থান পরিষ্কার করতেছেন, বিভিন্ন আরো এরকম আপনার অনেক যেগুলো আপনি নিজের উদ্যোগেই করতেছেন, মানে কারো সাহায্য ছাড়াই। সেই দিক থেকে আপনার কাছে কি মনে হয় যে রংপুর আমরা কেন পিছিয়ে, বা কি কারণে এই বৈষম্য আমাদের সাথে, এবং সামনে কিভাবে আমরা আসলে এই জায়গা থেকে মুক্তি পাবো? আচ্ছা, নন স্টপ আমাকে 1.5 মিনিট সময় দিতে হবে। নন স্টপ কোনো বাধা দেওয়া যাবে না, 1.5 মিনিট এটা বলতে হবে। রংপুরের ইতিহাস পূর্বের দিকে গেলাম না, যদি 47-এ যাই, রংপুর জেলা স্কুলের শিক্ষার্থী প্রফুল্ল চাকি, তার সহযোদ্ধা ক্ষুদিরাম, যিনি হাসতে হাসতে ফাঁসির মঞ্চে উঠেছিলেন, তারই সহযোদ্ধা প্রফুল্ল চাকি, রংপুর জেলা স্কুলের শিক্ষার্থী, তার গর্দান কেটে ব্রিটিশ পুলিশ কলকাতা রাস্তায় রাস্তায় ঘুরিয়েছিল। সেই প্রফুল্ল চাকির উত্তরসূরি কিন্তু আমরা কিন্তু দেবীর চৌধুরানীর উত্তরসূরি। আমরা যদি বলি ভান্ডার ভাষা আন্দোলনে যেই জায়গায় বসে আজকের এই আয়োজনটি হচ্ছে, তার পাশের পাড়া মুন্সিপাড়া। রংপুরের কোর্টে বিচারক ইংলিশে রায় লিখেছিলেন বলে মিলি চৌধুরী সেই কাঠগড়ায় উঠে বিচারকের কলম ভেঙেছিলেন, সেই মিলি চৌধুরী রংপুর কিন্তু। আমরা যদি মহান মুক্তিযুদ্ধের কথা বলি, 1971 সালের প্রথম শহীদ 3রা মার্চ, যিনি বন্দুকের নল থেকে বের হওয়া গুলিকে আলিঙ্গন করেছিলেন, বলেছিলেন যে যায় যাবে যাক প্রাণ, বাংলার স্বাধীনতা আমরা আনবই, সেই শঙ্কু সমাজদারের উত্তরসূরি কিন্তু আমরা।
আমরা যদি বলি নারী জাগরণের প্রতিকৃত মহিষী নারী, যিনি সারা পৃথিবীকে নারী জাগরণের একটা মুক্তির সংগ্রাম দিয়ে গেছেন, সেই বেগম রোকেয়ার কিন্তু উত্তরসূরি আমরা। আমরা যদি বলি চান সাংবাদিক মোনাজাত উদ্দিন, যিনি শুধুমাত্র ধনে ধন্য পুষ্প ভরা বাংলাদেশ নয়, তিনি সারা পৃথিবীতে সুনাম কুড়িয়েছেন, সেই মোনাজাত উদ্দিনের উত্তরসূরি কিন্তু আমরা। আমরা যদি বলি লেখক সাহিত্যিক হিয়াত মাহমুদ, তার উত্তরসূরি কিন্তু আমরা। আমরা যদি বলি যে ভালো ক্রিকেটার, আমরা যদি বলি ভালো ফুটবলার, তাদের উত্তরসূরি কিন্তু আমরা। সর্বশেষ ইয়াংরা যেই জায়গায় উৎসাহ উদ্দীপনা নিয়ে মাথা উঁচু করে বাংলার ক্রিকেট মাথা উঁচু করে দাঁড়িয়েছে, আমাদের রংপুরের জুম্মাপাড়ার সন্তান আকবর আলী, যার দক্ষ যোগ্য নেতৃত্বে আমরা যুব বিশ্বকাপ বাংলাদেশে করে এসেছে, সেই আকবর আলীর উত্তরসূরি কিন্তু আমরা। তাহলে আমাদের এই রংপুর 24-এর বৈষম্যে রংপুরের কালোপিঝা রাজপথে যেই ছেলেটি প্রেম করবার কথা ছিল প্রেমিকার হাত ধরে, যেই ছেলেটি মায়ের স্বপ্ন গুণের কথা ছিল, যেই ছেলেটি সহপাঠীদের সঙ্গে বাদামের খোসা ফেলে বাদাম চাওয়ানোর কথা ছিল, কিন্তু বৈষম্যের বেড়াজালকে ভেঙে চুরমার করবার জন্য, দেশের মানুষকে মুক্ত দেওয়ার জন্য বন্দুকের নল থেকে বের হওয়া গুলিকে আপন করে নিয়েছে, সেই আবু সাইদের উত্তরসূরি কিন্তু আমরা। তাহলে এত কিছুর পরেও রংপুর কেন স্বাধীনতা উত্তর 54 বছরে আমরা বৈষম্যের শিকার? আজ কেন শ্যামা সুন্দরী আমাদের নাবিশ্বাসের একটি জায়গা? শ্যামা সুন্দরীর প্রতি মুহূর্ত গণপার্শ্ব হচ্ছে। আজকে রংপুরে এক মেয়েকে কোনো বিল পাস হয় না। আজকে পার্লামেন্টে রংপুরকে নিয়ে টেবিল থাপে হিমালয়ের মতো ভুগছে, যে কোনো পার্লামেন্টারিয়ান বড় বড় বাজেট নিয়ে আসেন না। কেন আনেন না? দক্ষ যোগ্য নেতৃত্ব না থাকবার কারণে। এই জায়গা থেকেই আমি মেধা মনন সৃজনশীলতা দিয়ে রংপুরের আবাল বৃদ্ধ বনিতার মুখের দিকে তাকিয়ে এই অঞ্চলের কামার কুমার জেলে তাঁতি ধোপা নাপিত মেথর মুচি রিক্সাওয়ালা ঠেলাওয়ালা ডাক্তার ইঞ্জিনিয়ার পেশাজীবী বুদ্ধিজীবী সাংবাদিক সর্বস্তরের মানুষের মুখের দিকে তাকিয়ে আমি মনে করি রংপুরের নেতৃত্বের হাত যুব সমাজকে ধরতে হবে। সেই জায়গা থেকে আমি নিজেকে তৈরি করতে চাই এই অঞ্চলের আবাল বৃদ্ধ বনিতার জন্য, এই অঞ্চলের আমার মানুষের জন্য। আমার শুনছি আমি আপনার এরকম স্পিচ দিতে পারবো, এরকম স্পিচ শুনলে তো মানে আলাদা রকম মানে এরকম মোটিভেশনাল। আমি খুব ভালো, আমরা যেটা দেখতে খুব ভালো স্পিকার নই। পলিটিশিয়ান মানে গলা ফাটিয়ে চিল্লায় মানে ধরেন বলতেছে একদম রক টান টান করে, কিন্তু আপনি এমন ভাবে কথা বলেন যে একটা পুরো মোটিভেশনাল। আমার কথা বের হয়, কি হবে আসলে আমার কথা বের হয় আমার শ্রোতা যারা, তারা আর্টিফিশিয়াল নয়। আমার কথা বের হয় হৃদয়ের গহীন থেকে। আমাকে যারা দেখেন, আমাকে যারা শোনেন, তারা আমি কেমন শ্রোতা নিঃসন্দেহে অনেক ভালো শ্রোতা। আমার শ্রোতা বিধায় হয়তো আমার গোলাপি ঠোঁট থেকে মহারাবুল আলামিন ভালো কথা বের। এখন হ্যাঁ এটা হলো, কিন্তু এখন এই নেতৃত্বটা পরিবর্তনের জন্য বা রংপুরের মানুষ যেন বুঝতে পারিস তার জন্য আপনি কি করতেছেন, বা এতদিনে কি এই পরিবর্তনটা আসছে? রংপুরের মানুষ কি এখন বুঝতে পারছে যে তাদের আসলে নেতৃত্বে একটা বড় পরিবর্তন আনা দরকার, যে এইভাবে সংসদে কথা বললেন, তো এই জন্য আসলে আপনি কি ধরনের কার্যক্রম বা কি? না, আমরা তো অ্যাওয়ারনেস বিল্ড আপের জন্য কাজ করছি। আর বিশেষ করে যুব সমাজ এগিয়ে এসেছেন অন্যায় অত্যাচার নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে, বৈষম্যকে পদতলে ঘুরিয়ে দেওয়ার জন্য যুব সমাজকে এগিয়ে আসতে হবে। যিনি আমাদের এমপি হবেন তার কাছে সঠিক যে পাওনা, সে পাওনাটা আমাদের সঠিকভাবে আদায় করে নিতে হবে। তাকে অপমান অপদস্থ মানুষ তো দেখলাম আমাদের এই জিনিসটা করতে পারে না। তারা আন্দোলন যেগুলো বলেন যে সবকিছুতে অংশগ্রহণ করে, সবকিছুতেই তারা বিসর্জন দেয়, কিন্তু সেই জিনিসটার পরে যে ক্ষমতায় আসে বা সেই বেনিফিটটা পায় তাদের কাছ থেকে তো সেই জিনিসটা রংপুরে তো না আদায় করে নিয়ে আসতে পারে, তখন গিয়ে তো চুপ হয়ে যায়। যে আমাদের 24-এ শহীদ হলো রংপুর থেকে প্রথম, যার ফলে একটা সরকারের পতন হলো, সবকিছু হলো। তারপরে প্রধান উপদেষ্টা এসে বলে গেল যে রংপুর হবে এক নম্বর, কিন্তু তারপরে তো গিয়ে দেখা গেছে আবারও সেই বৈষম্যেরই শিকার। এই বৈষম্যগুলো থেকে বের হতে হবে শুধুমাত্র রংপুরের কালোপিঝলা রাজপথের লড়াই সংগ্রামে বলতো না, এই জায়গায় যেতে হবে, অফিসিয়াল ওয়ার্ক করতে হবে। আচ্ছা সেটা গ্রাউন্ড ওয়ার্ক গুলো আমাদেরকে করতে হবে। আচ্ছা সেটা এই কাজগুলোর জন্য দক্ষ নেতৃত্ব দরকার। আমি বারবার একই কথা রিপিট করছি, কিন্তু রংপুরের মানুষ তো, হ্যাঁ রংপুরের মানুষ তো সেই নেতৃত্বটা চেঞ্জ আনতেছে না, শুধু কাজ আমরা হয়তো তাদের কাছে চাইতে পারি। আর আমার কথা বললেন আমি কেন ভোট করি না, আমি এতদিন নিজেকে পরিপক্ক মনে করিনি, এখন হয়তো বা মনে করছি যে হ্যাঁ
রংপুরের মানুষের জন্য আমি অনেক কিছু করতে পারবো। কিন্তু দেখা গেছে ভাই, অনেকেই বলে যে রংপুরের প্রতি সবার একটা মানে শুধু দল বাদে বাকি সবার একটা ক্ষোভ, যে তারা ইচ্ছা করে রংপুরের কোন প্রকার বাদে, এখানে তো শুধু একটা দলেই ক্ষমতা। এটার সাথে আমি কোনোভাবেই একমত নই। এরকম তো ভাই দেখা গেছে যে ধরেন আপনারও পরবর্তীতে যদি এরকম হয় যে রংপুরের মানুষ ভোটের ক্ষেত্রে না, আমি পাশে দাঁড়ালো না, তখন ভাই সেই জিনিসটাকে ভাই কিভাবে মানুষকে আসলে বুঝাবে? এখন এই জিনিসটা আসলে ভোটার উইল বি ডিসাইড, জনগণ সিদ্ধান্ত নেবে কে মসনদে যাবে। এখন জনগণকে বুঝতে হবে যে বাংলাদেশ সরকারের বর্তমান প্রধান উপদেষ্টা যেই ভোটার আইডিটি ব্যবহার করেন, হুম, একই ভোটার আইডি কিন্তু আমি ব্যবহার করি। হুম। শুধু আমার ভোটার আইডি এবং তার ভোটার আইডির মধ্যে তার নাম, বাবার নাম, ঠিকানা খালি আলাদা। একই ভোটার আইডি কিন্তু একজন হরিজন সম্প্রদায়ের মানুষের ব্যবহার করছেন। একই ভোটার আইডি কিন্তু একজন রিক্সা চালক, অটো চালক, ডাক্তার, ইঞ্জিনিয়ার ব্যবহার করছেন। অতএব এই যে বৈষম্যগুলো, এই বৈষম্যগুলোকে আমাদেরকে দূর করতে হবে দক্ষ নেতৃত্ব মধ্য দিয়ে, যিনি রংপুরের মানুষের স্বপ্নকে বুঝতে পারবেন, যিনি আগামীর কোমলমতি শিক্ষার্থীদের, আগামী প্রজন্মদের চোখের দিকে তাকিয়ে তাদের 20 বছর পর বিশ্বায়ন যে জায়গায় এগিয়ে যাচ্ছে, আমার এই প্রজন্মকে আমি কি করব? শুধুমাত্র কি একাডেমিক সিলেবাসের ভিতরে সীমাবদ্ধ রাখবো, নাকি এদেরকে আরো মেধাবী, যোগ্য, দক্ষ গড়ে তুলবো? সেই জিনিসটা কাজ করতে হবে। আমরা প্রত্যেকেই জানি যে চায়না বিপ্লবের কথা আমরা জানি, খুব বেশি দূরে আমরা যদি না যাই। চায়না বিপ্লবের পরে মাও সেতুং যখন ক্ষমতায় নিলেন, তখন কিন্তু পুরো চায়নায় কলেজ বিশ্ববিদ্যালয় কিন্তু বন্ধ করে দিয়েছিলেন তিনি। যে একটা বিশ্ববিদ্যালয় থেকে পূর্ব একজন শিক্ষার্থী যে কোট টাই পরে তার মেন্টালিটিটা গড়ে ওঠে, তিনি কিন্তু সেই জায়গায় এস্টাবলিশ করেছিলেন যে কারিগরি শিক্ষা, যে তুমি সাইকেল বানাও, সেই সাইকেলটা আরো কিভাবে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে সেটাই কিন্তু গবেষণা করা। তুমি ক্যামেরা বানাচ্ছ ভালো করে, এই ক্যামেরা আরো কিভাবে আধুনিক হতে পারে সেটা দিয়ে তুমি গবেষণা করছো। তা আমাদের এই বাংলাদেশ কিন্তু একটা ম্যান পাওয়ারের বাংলাদেশ, জনসংখ্যা। আপনি যখন অনেক বেশি এরকম ঘুরতেন, তো সেই এক্সপেরিয়েন্স গুলো আমি এরকম রংপুরে আমি খুব বেশি দেশ ঘুরিনি, আমি 23টা দেশ ঘুরেছি। আমার কাছে তো খুব বেশি কথা আপনার তুলনায় আমি খুব বেশি দেশ ঘুরতে পারিনি, আমি 23টি দেশ ঘুরেছি। পৃথিবীর প্রায় 200টা শহরের উপরে আমি ঘুরেছি। সেই এক্সপেরিয়েন্স থেকে ভাই কি মানে রংপুরকে নিয়ে আপনার ড্রিমটা কি রকম মনে হয়? রংপুর একেবারেই চোখ বন্ধ করে যদি বলি একটা সম্ভাবনাময় জায়গা, রংপুর হচ্ছে পৃথিবীর বুকে মাথা উঁচু করানোর মতো একটা জায়গা। তবে রংপুর যেভাবে চলছে, দিনের পর দিন অধঃপতনের দিকে যাচ্ছে, অপরিকল্পিত নগরায়ন করে উঠছে। আপনাকে যদি আমি শুধু এতটুকু ক্ষুদ্র একটা প্রশ্ন করি, যে আপনি আপনার টাকা দিয়ে, আপনি আপনার কষ্টার্জিত অর্থ দিয়ে বাংলাদেশ সরকারের রুলস এন্ড রেগুলেশন কে ফলো করে রংপুর রেজিস্ট্রি অফিস থেকে 5 শতক জমি ক্রয় করলেন। ক্রয় করার পরে আপনি চিন্তা করলেন যে আমি এখানে একটা বিল্ডিং বানাবো। সেই বিল্ডিং কি আগে বানাইতে পারবেন না? আপনাকে আগে ইঞ্জিনিয়ারের দ্বারস্থ হতে হবে। সেই ইঞ্জিনিয়ার সাহেব যখন একটা প্ল্যান দেবেন, সেই প্ল্যানটা নিয়ে আপনাকে সিটি কর্পোরেশন যেতে হবে। তাহলে আপনি এটা আপনার কষ্টার্জিত অর্থ দিয়ে 5 শতক জমি কিনে আপনি ইচ্ছা মতো বিল্ডিং তৈরি করতে পারতেছেন না। আগে আপনাকে ইঞ্জিনিয়ারের দ্বারস্থ হতে হচ্ছে, তারপরে গিয়ে সিটি কর্পোরেশন থেকে পারমিশন নিতে হচ্ছে। তাহলে আমাদের এই সিটি কর্পোরেশন 205.7 বর্গ কিলোমিটার, এই সিটি কর্পোরেশনের কি মাস্টার প্ল্যানের প্রয়োজন নাই? কোন জায়গায় আমার স্কুল হবে, কোন জায়গায় আমার অফিস হবে, কোন জায়গায় আদালত হবে, কোন জায়গায় আমাদের ট্রেডিং বিজনেস হবে, কোন জায়গায় মাল আনলোডিং লোডিং হবে, কোন জায়গায় আমাদের ট্রান্সপোর্ট হবে, কোন জায়গায় কলেজ বিশ্ববিদ্যালয় হবে, কোন জায়গায় আমাদের ঈদগাহ মাঠ হবে, কোন জায়গায় আমাদের বিনোদনের পার্ক হবে, কোন জায়গায় খেলার মাঠ হবে, সেই পরিকল্পনা বিহীনকে আমরা গড়ে তুলবো, কোন জায়গায় ইন্ডাস্ট্রি হবে। এই অঞ্চলে শুধুমাত্র মেধাবীরা সার্টিফিকেট অর্জন করছেন, তাদের শূন্য স্থান পূরণ হওয়ার মতো কোনো জায়গা নেই। আপনি শূন্য স্থান পূরণ করবেন কোথাও? যখন আপনার এখানে কলকারখানা হবে। শূন্য স্থান পূরণ করবেন কোথায়? যখন আপনার এখানে বড় বড় অফিস আদালত আসবে। তখন না আমার মেধা, সেই মেধাকে কাজে লাগিয়ে সে মাস গেলে মাইনে পাবে, তার সংসার পরিচালিত হবে, তার সংসারের মুখে হাসি ফুটবে, সংসারটা সুখী সমৃদ্ধি হবে। তাহলে এই জায়গাটা আমরা টোটালি গ্যাপ। আমরা তিস্তা বিবাহিত এই অঞ্চলের মানুষ,
আমরা কতটা বৈষম্য এটা তো এক বজ্রটা বা ভাত ভারত আমাদের সঙ্গে প্রতিটা মুহূর্ত অন্যায় অত্যাচার করছে। সেই জায়গায় আমাদের বাংলাদেশ থেকে কোনো জোর প্রতিবাদ হচ্ছে না, যার প্রতিবাদ হচ্ছে শুধুমাত্র নাম গাওয়া আসছে। আর এই অঞ্চলে মানুষ কিন্তু লড়াই এবং সংগ্রাম করে যাচ্ছে। এই অঞ্চলে মানুষ মাইল কা মাইল, কিলোমিটার কা কিলোমিটার মানব প্রাচীর করে তুলছে যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য। আমরা তো এটা বুঝি না যে ভারত করুক না চায়না করুক, আমরা চাই যদি প্রমত্ত পদ্মা সেতু বাংলাদেশের জনগণের কষ্টার্জিত অর্থ দিয়ে যদি নির্মিত হতে পারে, তাদের উত্তর অঞ্চলের এই তিস্তা বিভক্ত তিস্তা মহাপরিকল্পনা কেন জনগণের টাকায় বাস্তবায়ন হবে না? কোন জায়গায় শুভঙ্করের ফাঁকি, কোন নেতৃত্ব না থাকবার কারণে এটি আমাদের হচ্ছে? এই জায়গাগুলো আমাদের তরুণ প্রজন্মদেরকে হাত ধরতে হবে। আর এরপরে ভাইয়া আপনার কাছে কি মনে হয় আমরা কেন ভাইয়া পিছাই? মানে কোন কোন জিনিস আসলে সামনে আমাদের দরকার? আচ্ছা, আমরা আমরা কলকারখানা গেল, আমরা এই অঞ্চল হচ্ছে কৃষি নির্ভর একটা অঞ্চল। আপনারা জানেন যে ইউরোপে একটা বড় মার্কেট আমাদের পটেটো, আমাদের গম, এই জিনিসগুলো একটা বড় মার্কেট। আমাদের শাকসবজি বড় মার্কেট। আমরা আলুর কোল্ড স্টোরেজ দিই, কিন্তু আমাদের শাকসবজির কোনো কোল্ড স্টোরেজ এখানে নয়। আমরা আমরা বড় সৌভাগ্যবান যে এই অঞ্চলে আমরা খিয়াল মাটি পেয়েছি। হ্যাঁ, একদম খিয়াল মাটির কারণে আমরা পৃথিবী সমৃদ্ধ একটা আম, হাড়িভাঙা আম পেয়েছি। সেই আমকে আমরা কিন্তু কাজে লাগাতে পারছি না। তো এই জায়গাগুলোকে এটা আসলে আপনার কাছে ভাই মনে হয় না যে ভৌগোলিক অবস্থা থেকে গ্লোবাল একটা হাবও তৈরি হতে পারে না? অবশ্যই নিঃসন্দেহে গ্লোবাল হাব। এখানে আমরা চাই যে ব্রহ্মপুত্র নদ, গল্লা এবং তিস্তাকে কাজে লাগিয়ে এখানে একটা আমাদের এদিকে নেপাল সব তো আমাদের কাছাকাছি একটা প্রক্রিয়া। তো এইগুলোকে সবকিছু মিলে তো আমরা এই সাইড থেকে অনেক মানে এরকম বড় অনেক অ্যাডভান্টেজ জায়গায় নিতে পারি আমরা। অনেক অ্যাডভান্টেজ জায়গা। আসলে দুঃখ অনেক, যন্ত্রণা অনেক, বেদনা অনেক যে এই বিভাগীয় শহর রংপুর, এই রংপুর এখনো মিটার গেজ লাইনের মধ্য দিয়ে রেলওয়ে চলছে। মালদা তো আমাদের একটা রেলওয়ে স্টেশন পানের পিক দিয়ে ভর্তি। হ্যাঁ, রেলওয়ে অবস্থানে কোনো অবস্থা নাই। একটা কুড়িগ্রাম এক্সপ্রেস, একটা রংপুর এক্সপ্রেস রেল চলে। আমরা বারবার দাবি তুলেছি যে এখানে ব্রডগেজ লাইন দিয়ে আমরা রংপুর থেকে ঢাকা যাবো, কতটা পথ ঘুরে 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 আমাদেরকে যেতে হচ্ছে। তাহলে আসলে কি বলবো আর এখানে এখন তরুণরা, আমি আপনাদেরকে বলবো যে আসুন আমরা আমাদের লড়াইটা মেধা দিয়ে করি, আমরা সৃজনশীল চিন্তা করি, আমরা বিজ্ঞান ভিত্তিক চিন্তা করি, আমরা দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করি। আমি তরুণদেরকে বলবো। কিন্তু এটার জন্য ভাই দেখা যায় যে তরুণরা তো একটা হতাশায় ভুগে যায়, কারণ তাদের তো একটা মানে যখন সে ধীরে ধীরে একটা বয়স হয়ে ওঠে বা পড়াশোনা থেকে সেই বা তার তো একটা ফ্যামিলির হাল ধরার ব্যাপার আছে। তো সেই ক্ষেত্রে তো এইদিকে আমাদের গবেষণা সুযোগ নেই। তো অনেক তরুণই দেখা গেছে রংপুরে বর্তমানে অনলাইন বা বিভিন্ন সাইডে অনেক অনেক ইনভলভ হয়ে যায়। শুধু তার টাকার দাম, তাদের মেধা আছে, তারা এমন একটা সিচুয়েশনে তাদের টাকা দরকার, কিন্তু সেই টাকাটা জবও পাচ্ছে না, আবার এদিকে এরকম সে আর্নিং এর কোনো কিছু বের করতে পারছে না। এরকম তরুণদেরকে নিয়ে একটা কোনো আপনাদের প্ল্যান বা তারা মানে বর্তমানে তো আমরা একটা দৈর্ঘ্য দেখছি যে রংপুর অনলাইন বিটের থেকে মানে বিটের দিক দিয়ে সব থেকে এগিয়ে বলতে যাচ্ছে, এই দিকে তরুণরা সব থেকে বেশি ইনভলভ হয়ে করছে। তো এই ধরনের কোনো কার্যক্রম আপনি কেন চালাচ্ছেন? আপনি তো অনেক কার্যক্রম করতেছেন। আমাদের সারা দেশ থেকে কিন্তু অনেক রেমিটেন্স যোদ্ধা দেশের বাইরে যাচ্ছে। সেই জায়গায় আমাদের রংপুর অঞ্চল কিন্তু একেবারে সন্দেহ। এই জায়গার মানুষ কেন যেতে পারছে না? একটা ভাই মায়া, একটা টান, আমাদের একটা টান, একটা মায়া। আমরা তো চাই যে ভালো ভালো মতো করে তারা যাক, রেমিটেন্স যোদ্ধা নিয়ে এসে এই রংপুরে একটা আর্থসামাজিক পরিবর্তন করুক। আবার আমার চাওয়া পাওয়াটা আমাদের দেশ থেকে মা বাবার আদর স্নেহ ছেড়ে দিয়ে একটা দেশের বাইরে যাবে শুধুমাত্র একটা কুলির, একটা শ্রমিক হয়ে, তা না। আমরা যদি তাকে দক্ষ শ্রমিক হিসেবে গড়ে তুলতে পারি, দক্ষ জনগোষ্ঠী হিসেবে যদি গড়ে তুলতে পারি, সে কিন্তু ওখানে গিয়ে ভালো মাইনে পাবে। আমরা একজন শ্রমিককে পাঠিয়ে মাস গেলে 50,000 টাকার বিনিময়ে সে দিন রাত বাবা মাকে ছেড়ে এতদিন থাকবে, এটা আমার প্রত্যাশা। আমি বাংলাদেশ সরকারের কাছেও বলবো যে এই অঞ্চলে কারিগরি শিক্ষায় অত্যন্ত গুরুত্ব দাও। আমাদের এই অঞ্চলের তরুণদেরকে কারিগরি শিক্ষায় অনেক মেধাবী হিসেবে করে তোলা এবং দক্ষতার ভিত্তিতে তাদেরকে তাদের জায়গাগুলোকে ধরিয়ে দেওয়া এবং তাদের জায়গাগুলোতে তাদেরকে বসিয়ে দেওয়া, এটা আমাদের দায়িত্ব। আমি তো আপনাকে নিয়ে নেগেটিভ অনেক কিছুই বললাম,
তো আপনার কাছে কি কখনো আসে না যে এরকম আপনাকে নিয়ে কেউ নেগেটিভ বলতেছে বা আপনার পিছনে কেউ এরকম কথা বলতেছে? আমাকে নিয়ে যে নেগেটিভ বলে খুব ভালো লাগে, আর আমার একটাই আকাঙ্ক্ষা থাকে তাকে পজিটিভ করবো কিভাবে। কিভাবে করেন তাহলে পজিটিভ? পজিটিভ কি করতে পারতেন? যদি আমার ভিতরে নেগেটিভিটি থাকতো তাহলে তিনি পজিটিভ হইতেন না। আমি তাকে বুঝাইতে সক্ষম হই যে আপনার ধারণাটা ভুল আমার সম্পর্কে। অবশ্যই সে ভুল বোঝে, ভুল বোঝার পরে আমার পক্ষে তিনি থাকে। আর যারা আমাকে গালিগালাজ করেন তাদেরকে আমার খুব ভালো লাগে, কারণ আমার মন তো জানে যে আমি কোনো অন্যায়, কোনো অত্যাচার, কোন রকম। কিন্তু আপনি তো বাসার প্রতি অত্যাচার করতেছেন, আপনি তো বলেন যে আপনি ওরকম বউ বাচ্চাকে টাইম দেন না। হ্যাঁ আসলেই তো আপনি সমাজ সেবাতে এত সোজা। আমরা তো সমাজ সেবক না, আমরা তো কর্মী। হ্যাঁ। ওই যে আপনি সামনের দিকে তাকিয়ে আমার সহযোগীকে দেখতেছেন, দুলাল মিয়া। সে আমি থাকি যখন সকাল 9টায় বের হই, কখনো 10টায় বের হই, কখনো 11টায়। আচ্ছা, ওনার ভাই সামনের দাঁত আমি টাকা দিতে ভাঙা, এটা কি আপনি কখনো বসি টুসি মারছিলেন বা এরকম কিছু? এটা আমাদের কোভিড-19 সময় আমরা খুব দ্রুত গতিতে একজনকে ঔষধ দেওয়ার জন্য যাচ্ছিলাম, নাকি দুলাল এখানে আছে। ওই যাওয়ার সময় খুব দ্রুত গতিতে যাচ্ছিলাম আমরা। যাওয়ার সময় শ্মশান ঘাটের ওখানে, আচ্ছা। শ্মশান ঘাটের ওখানে একটা শিয়ালের সঙ্গে আমাদের ধাক্কা লাগে। শিয়ালের সাথে। আপনি এত চালাক মানুষ, তাও শিয়াল থেকে বোকা বানায় ফেললো। মানে শিয়াল তো আসলে মুরগিকে ধরে, আপনাকে কিভাবে ধরতো? শিয়ালের সঙ্গে ধাক্কা লেগে তার দাঁতের সামনের অংশ ভাঙে, আমি হাতে এবং পায়ে ব্যাপকভাবে আহত হই, এবং আমাদের সঙ্গে আরেকজন ছিলেন আব্দুর রাজ্জাক, তিনি ব্যাপকভাবে পায়ের হাঁটুতে আঘাত পেয়েছে। হ্যাঁ ভালো, আমি হাসপাতালে ছিলাম, রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে। পরে না যাকে ওষুধ দিতে যাচ্ছিলেন তাকে কি? হ্যাঁ ওষুধ পাঠিয়েছি আমরা, আমাদের অ্যাক্সিডেন্ট আমাদেরকে আটকে রাখতে পারেনি, আমরা আরেকজনকে দিয়ে আমরা সেখানে পাঠিয়েছি। ভাই নেগেটিভ পজিটিভ অনেক কথা, আপনার সাথে কথা আমার কখনোই শেষ হবে না। তো তারপরে ভাই লাস্ট আবার বলবো যে আপনি ছাত্রকালীন অবস্থায় বা এই টাইমে ভাই রংপুরের জন্য কি করছিলেন? হ্যাঁ, আপনারা সবাই জানেন যে আমি এখন আপনি যেমন তরুণদেরকে বলতেছেন আগাতে, আপনি তরুণ হিসাবে প্রায় তখন কি করছিলেন, যে এজ এ তরুণ আপনি তখন কি করছিলেন? যদিও ভাই আসলে তরুণ, আপনাকে আমি বুড়া বলতেছি না, আমি ছাত্র জীবন থেকে বামপন্থী একটি ছাত্র সংগঠন করেছি। আমি জাসদের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। আমি 2007 সালে আমি রাজনীতিকে তালাক দিয়ে বের হয়ে আসি। এটার কারণটা বের হয়ে আসার পরেও বের হয়ে আসার কারণটা ছিল যে আমাদের দলের প্রতীক ছিল একটা, আমাদের দল ভোট করেছিল আরেক প্রতীকটি। আমার কাছে বিষয়টা এমন ভাবে লেগেছিল যে বিয়ে করলাম আমি, বউকে বললাম যে তুমি অন্য ঘরে বসে বাচ্চা ফুটায় আমাকে দাও, তাকে আমি আমার বাবা পরিচয় দিব। এটি আসলে আমি মেনে নিতে পারিনি। তখন থেকে আমার স্বপ্ন ছিল যে আমি জনগণের ভোটে নির্বাচিত হব। তো দলের প্রতীক যেখানে একটা দল বিসর্জন দিতে পারে, সে দল আসলে আমার পক্ষে করা সম্ভব নয়। আমি 2007 সালে ছেড়ে দিয়েছিলাম। তারপরে কলেজে আমি রংপুর কলেজ, রংপুর কারমাইকেল কলেজ, রংপুর মেডিকেল কলেজ, রংপুর টেকনিক্যাল কলেজ এবং রংপুরের আশেপাশে যে কলেজগুলো, সেই কলেজগুলোতে সামাজিক আন্দোলন কিন্তু গড়ে তুলেছিলাম। আমরা গিয়েছি, আমরা দাবি তুলেছিলাম যে সার্বজনীন বিজ্ঞান ভিত্তিক একটা শিক্ষা ব্যবস্থা। আমরা দাবি তুলেছিলাম যে অন চ্যানেল অফ এডুকেশন, শিক্ষায় একমুখী হবে। আমরা দাবি তুলেছিলাম যে টাকাদার শিক্ষা নীতি বাংলাদেশে থাকবে না। আমরা টাকা তুলেছিলাম যে দলীয় প্রভাব বিস্তার করে কেউ মেধাবীকে নিচে ফেলে ভর্তি হবে, এটা আমরা চাই। এই আন্দোলনটা করতে গিয়ে 2010 সালে তৎকালীন ক্ষমতা না, তখন একটা মানে বর্তমান রাজনৈতিক দল, বিগত রাজনৈতিক দল, তারা ক্ষমতায় ছিলেন। তাদের ছাত্র সংগঠনের সঙ্গে আমার ব্যাপক মারামারি। সে মারামারি হওয়ার কারণে আমি রংপুর কেন্দ্রীয় কারাগারে 23 দিন জেল আমার মাথায় একটা নেগেটিভ কোশ্চেন। আচ্ছা আমি একটু শেষ করে দিই। আমি 23 দিন জেল কেটেছি, এবং আমাকে শিক্ষকরা, শিক্ষিকারা, ছাত্রছাত্রীরা এত পরিমাণ ভালোবাসতেন। আমার সঙ্গে জেল কেটেছেন শাহ মোহাম্মদ রাকিবুল ইসলাম শ্যামল, আমার সঙ্গে জেল কেটেছেন শফিকুল ইসলাম রাহেল। আমরা 3 জন জেল কেটেছি। আমরা ওকালতনামা যাইতো, কোনো ওকালতনামায় সিগনেচার করিনি, কারণ আমরা কোনো অন্যায় করি নাই, কোনো অত্যাচার করি নাই, কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড করি নাই। মাথা নত করে আমরা জেল থেকে বের হব না, বীর দর্পে বের হতে চাই, এবং বীর দর্পে
আমাদের কলেজের প্রত্যেকটা শিক্ষার্থী, ছাত্র ছাত্রী, অফিসের কলেজের কর্মকর্তা কর্মচারী, শিক্ষক শিক্ষিকা তাদের আন্দোলনের মধ্য দিয়ে তৎকালীন পুলিশ এবং তৎকালীন কোর্ট আমাদের চার্জ গঠন করে বেকসুর খালাস দিয়ে আমাদেরকে মুক্ত করেছিল। হাজার হাজার শিক্ষার্থী জেল গেট থেকে ফুলের মালায় সিক্ত করে আমাদের কিন্তু বের করে নিয়ে এসেছে। আমরা তারপরে আন্দোলন করেছি, ব্যাপক আন্দোলন করেছি যে ভৌগোলিক ভাবে রংপুর শিক্ষা বোর্ড পাওয়ার যোগ্য। আমরা ব্যাপক দুর্বার আন্দোলন করে তুলেছি যে রংপুরের পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় আমরা চাই। কত সালে হয় এটা? 2009, 2010, 2011, 2012 আমরা ব্যাপকভাবে আন্দোলন গড়ে তুলেছি যে রংপুরে বিভাগ বাস্তবায়ন করতে হবে। আমরা প্রথম সিটি কর্পোরেশনের পতাকা, সিটি কর্পোরেশনের ব্যানার উঠিয়েছি কিন্তু আমি তানভীর হোসেন আশরাফি। তো রংপুর পৌরসভা যেটা লেখা সেটা হাম্বল দিয়ে ভেঙ্গে সেই জায়গায় সিটি কর্পোরেশনের ব্যানার প্রথম ঝুলিয়েছিলাম আমি। সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন প্রয়াত মেয়র শরফুদ্দিন আহমেদ ঝন্টু। তো কখনো ভাই আপনাকে মানে এর কারণে দেবে ভাই আমি তো বললাম জেল কেটেছি। তার আগে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব আমাকে তুলে নিয়ে গিয়ে উলঙ্গ করে আমার উপর নির্মম নির্যাতন চালায়। অশ্রুসিক্ত হয়ে এই কথাগুলো বলতে গেলে আমার পায়ের একটা নখ এখনো ভাঙ্গা, প্লাস দিয়ে ভেঙেছিল। আমার সামনে কামারের দোকানে যেভাবে লোহা গরম করে আগুনের লেলিহানের মতো দেখা যায়, আমার সামনে গরম করে আমার এই ডান পায়ে এই জায়গায় পুড়িয়ে দিয়েছে। আমি কথা বলতে এখনো অনেক কষ্ট, আমার কথা মাঝে মধ্যে আটকায় যায়। আপনারা দেখবেন যে মাঝে মধ্যে আটকায় যায়। আমার কানে ইলেকট্রিক শক দিয়েছিল দেয়। তখন আমার বড় বোন ওমান প্রবাসী, তিনি কিন্তু র্যাবের ওখানে চিৎকার করে বলেছিলেন যে আমার ভাই কোনো অন্যায় করে না। তার চিৎকারে রংপুরে অসংখ্য মানুষ কিন্তু সেখানে জড়ো হয়েছিল। র্যাব 5.5 ঘন্টা আমাকে ছাড়তে বাধ্য হয়েছিল। ছেড়েছি ঠিকই, কিন্তু 1.5 মাস আমি রংপুর মেডিকেল কলেজে ছিলাম, ভর্তি চিকিৎসা গ্রহণ করেছি। কি কষ্ট, কি দুঃখ, কি ব্যথা, কি বেদনা! এটি আসলে ওই দিনকার স্মৃতিগুলো যদি আসে অশ্বসিক্ত। আমি চাই যে বাংলাদেশে, সারা পৃথিবীতে উদ্দেশ্য প্রণোদিত ভাবে প্রতিহিংসার কারণে কাউকে যেন, কোনো মায়ের কোলকে যেন নিঃস্ব করা না হয়, কাউকে যেন গুম ঘরে, কাউকে যেন কালো ঘরে, কাউকে যেন নির্যাতন করা না হয়। আমি যদি অপরাধী হয়ে থাকি ভালো কথা, বাংলাদেশ ল অ্যান্ড অর্ডার যেটি আছে, বাংলাদেশ কোর্ট কাচারি যেটি আছে, আমার প্রাপ্য যে শাস্তি সেই শাস্তি আমাকে দেওয়া হোক। যারা অপরাধ করছেন তাদেরকে সেই শাস্তি দেওয়া হোক। আইন যেন আমরা কেউ হাতে তুলি না। এই যে বিভিন্ন রাজনৈতিক দল আসেন, বিভিন্ন রাজনৈতিক দলের মন গড়া এক একটা করে বাহিনী তৈরি করেন, সেই বাহিনী যে নির্যাতন চালায়, এই নির্যাতন আমার কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত হওয়ার কোনো না। আমার কোন রাজনৈতিক দলের সঙ্গে আমি ভালো অফার পেয়েছি, নিঃসন্দেহে পেয়েছি। আপনারা জানেন বিগত সিটি নির্বাচনে আমাকে কয়েকটি রাজনৈতিক দল থেকে প্রস্তাব করা হয়েছিল যে আমাকে তাদের মার্কা দিয়ে ভোট করার জন্য। আমি তাদের এই প্রস্তাবকে অন্তরস্থল থেকে শ্রদ্ধা এবং স্যালুট জানাই। আমি এত কোনো বড় মাপের মানুষ না, বা এত গ্রহণযোগ্যতা বা এত উচ্চ মাপেরও কোনো মানুষ না। তারা আমাকে যে সম্মান দেখে আমাকে প্রস্তাব দিয়েছেন, এই জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞ। কিন্তু আমি চাই, আপনাকে মানলো তাদের প্রতি কৃতজ্ঞ আপনি? সেটা তো আলাদা সাবজেক্ট, এটা যেহেতু রাজনৈতিক। কিন্তু পলিটিক্যাল একটা প্রতিহিংসার ফলেই তো জিনিসটা করছে, এরকমই তো ব্যাপারটা। আপনাকে যে র‍্যাব দিয়ে বা ইয়ে করা হলো, এটা তো পলিটিক্যাল প্রতিহিংসা। আমি তো জয় করতে চাই মানুষকে, আমি প্রতিযোগিতা চাই, প্রতিহিংসা চাই না। আমি চাই আপনিও দাঁড়ান, আপনি দাঁড়িয়েছি, আমি দাঁড়িয়েছি, আরেকজন দাঁড়াবে, একসঙ্গে ঘুরবো, একসঙ্গে হাঁটবো। জনগণের কাছে আমি আমার প্রস্তাব তুলে ধরবো, আপনি আপনারটা তুলবেন। জনগণ যাকে রায় দেবে সে নির্বাচিত হবে, যিনি পরাজিত হবেন তাকে নিয়েও কাজ করা উচিত। আমি যদি ভোট করি, আমি যদি ভোট না পেয়ে আমি যদি হার হয়, তাহলে যিনি জিতবেন তাকে আমার সহযোগিতা করে, এটা আমার নৈতিক দায়িত্ব।
দিস ইজ আওয়ার সোশ্যাল রেসপন্সিবিলিটি, যেটা আমাদের সামাজিক দায়বদ্ধতা। যে যিনি নির্বাচিত হবেন তাকে তার ভুলগুলো ধরিয়ে দেওয়া, তার সঠিক সমালোচনা করা, বরঞ্চ প্রতিহিংসা করে তাকে ডিস্টার্ব করে রংপুরের উন্নয়নকে বঞ্চিত করা আমার দায়িত্ব না। এটি আমার নীতির সঙ্গে, আমার ইথিক্সের সঙ্গে যায়। আমি যেটি চাই, আমি যদি নির্বাচিত হই, যারা নির্বাচন করবেন আমার সঙ্গে, তারা তো একটা স্বপ্ন, একটা আকাঙ্ক্ষা, একটা প্রত্যাশা নিয়ে নির্বাচন করেছেন, বা তারাও অনেক ভোট পাবেন, তাদেরকে তো মানুষ রায় দিয়েছে, তাদেরকে সাথে নিয়ে আমি রংপুরটাকে এগিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ। দেখ ভাই, অনেকক্ষণ ধরে আপনার সাথে কথাবার্তা হলো, খুবই ভালো লাগলো। আপনার যে রংপুর নিয়ে স্বপ্ন বা এত বড় আশা, এগুলো আশা করি আপনি রংপুরে ইমপ্লিমেন্ট করতে পারবেন, এবং আপনার পথ চলা সামনে আরো সুন্দর হোক, এবং আপনি আরো নতুন নতুন এরকম উদ্যোগ নেন, এটাই প্রত্যাশা করবো। ভালো থাকবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ। আসুন, সবুজ সুনির্মল মোহনার আগামী প্রজন্মের জন্য সুন্দর রঙের রসে ভরপুর রংপুর আমরা সকলে মিলে গড়ে তুলি। মনে রাখবো, এটি মৌলানা কেরামত আলী জৌনপুরীর পূর্ণভূমি। মাহিগঞ্জের মাটিতে শুয়ে আছেন শাহজালাল বুখারী, তার পূর্ণভূমির এই রংপুর। ইতিহাস, সংস্কৃতি, সাহিত্য সবকিছুতে সমৃদ্ধে ভরপুর এই রংপুর। এই রংপুর যেন আর পিছিয়ে না পড়ে। এই রংপুর যেন সামনে মাথা উঁচু করে অন্যান্য অনেক বড় শহরের মতো সুন্দর, নান্দনিক, শৈল্পিক, বসবাসযোগ্য, সবুজ রংপুর যেন আমাদের প্রত্যেকের প্রত্যাশা থাকে বাস্তবায়ন করা হয়। আসুন, সবাই মিলে আমাদের প্রাণের রংপুর আমরা গড়ে তুলি। আল্লাহ হাফেজ।